প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের ভিডিওটি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পৃষ্ঠা নম্বর 105-এ যে সমস্যাটি দেওয়া আছে, অনুশীলনীর যে সমস্যাটি দেওয়া আছে সেটি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা আগে দেখে আসি আমাদের বইতে কিভাবে দেওয়া আছে সমস্যাটি, তারপর আমরা সমাধানটি করে দিব। সকল শিক্ষার্থীকে 4টি দলে বিভক্ত করে দেওয়া হলো। এই 4টি দল বাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে। দলের সকল শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে। প্রত্যেকে লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরিতে সাহায্য করবে। লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানের শাসনের পূর্ব বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস। শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা এবং ছবি প্রস্তুত করবে। তোমরা এই যে এই প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি তোমরা সকলেই 4টি দলে বিভক্ত থাকবে। তোমরা প্রত্যেকটি দলে 4 জন করে শিক্ষার্থী দেওয়া থাকবে এবং সেটা তোমরা একটা দেয়ালিকা তৈরি করবে। দেয়ালিকাটা তৈরি করবে কিসের মধ্যে? তোমাদের বাসাতে যে ক্যালেন্ডারগুলো রয়েছে, বড় ক্যালেন্ডারের উল্টা পাশে দেখবা যে খালি জায়গা, সাদা জায়গা রয়েছে। তো ওখানে তোমরা কিন্তু একটু সাইডে বক্স করে, একটু ডিজাইন করে, এই সাইডে কিন্তু একটু বক্স করে বা ডিজাইন করে তোমরা কিন্তু এই দেয়ালিকাটি প্রস্তুত করতে হবে। আমরা এখন চলে যাব এটার অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এডুলেক পয়েন্ট স্টাডিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো আমরা চলে যাচ্ছি আমাদের মূল অ্যান্সার স্ক্রিপ্টে। নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পৃষ্ঠা নম্বর 105। সমাধান: বাংলার রাজনৈতিক উত্থান এবং বিকাশের কারণে এই অঞ্চলের একটি প্রস্তুত রাষ্ট্র হিসাবে অত্যন্ত গর্বিত ছিল। ইংরেজ শাসনের আগমনের পর বাংলা অঞ্চলের রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়ে গেল। ইংরেজরা তাদের শাসনকালে বাংলা সমাজে নতুন প্রকারের শিক্ষা, আর্থিক ও সামাজিক প্রযুক্তি উন্নতি করেন। তাদের পরিচালিত প্রশাসনিক ও রাজনৈতিক পদ্ধতির আওতাভুক্ত হয়ে বাংলা রাজনীতির মুখ প্রদর্শন করে। ভারতীয় উপমহাদেশের পূর্বাংশ তথা বাংলা অঞ্চলের আজ থেকে প্রায় 2500 বছর আগে ছোট ছোট অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে। একক ও ঐক্যবদ্ধ কোনো রাজ্য বাংলা অঞ্চলে ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র নাম ও পরিচয়গুলোকে বলা হয় জনপদ এবং ঐতিহাসিক ভৌগোলিক একক। জনপদগুলো গড়ে উঠেছিল বাংলার আর্য ভাষাগোষ্ঠীর মানুষদের আগমনের বহু আগেই। প্রাচীনকালে লিখিত বৌদ্ধ ও সংস্কৃত গ্রন্থগুলো থেকে আমরা যে কটি জনপদের নাম জানতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির পরিচয় সংক্ষেপে জেনে নেওয়া যাক। বঙ্গ নামক কোনো একটি কৌম বা জনগোষ্ঠীর হাত ধরে বঙ্গ জনপদের জন্ম হয়েছিল বলে জানা যায়। এই শব্দের অর্থ জলাভূমি বা কার্পাসতুলা। তবে বাংলার মতো জল, কাদা ও জঙ্গলের ভূখণ্ডে মানুষের টিকে থাকার লড়াইয়ে এই জনগোষ্ঠী বিশেষ যোগ্যতার পরিচয় দিয়েছিল। মহাকবি কালিদাসের লেখা থেকে জানা যায় নৌযুদ্ধে বঙ্গীয়রা ছিল খুবই দক্ষ। বাংলার জলভিত্তিক সক্রিয় বদ্বীপ এলাকা তথা বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুর বৃহত্তম এলাকায় প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল। এর সীমানা কখনো কখনো পশ্চিম দিকেও সম্প্রসারিত হয়েছে। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ এদেশের প্রধান অংশটির অতীতের বিভিন্ন কাল পর্বে বঙ্গের আওতাভুক্ত ছিল। এরপরে যেটি রয়েছে সেটি রাঢ়। বাংলা অঞ্চলের পশ্চিমে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উভয় তীরের এক বিস্তৃত জনপদ হিসেবে ছিল এর অবস্থা। দক্ষিণে সমুদ্র এই জনপদ বিস্তৃত ছিল। এই রাঢ়ে আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে তাম্রপ্রস্তর যুগের সূচনা ঘটেছিল। অজয় নদের তীরে পাণ্ডু রাজার টিবি নামে পরিচিত স্থানে বাংলার আদি মানুষের সমাজ ও সংস্কৃতি রচনা সর্বপ্রথম নির্দেশ পাওয়া গেছে। আবার রাঢ় এলাকাতেই আজ থেকে প্রায় 2000 বছর আগে তাম্রলিপ্তি নামে একটি নৌ এবং সমুদ্র বন্দর গড়ে উঠেছিল। বাংলার সবচেয়ে পুরনো এই বন্দর ধরে বাংলার শস্য, বস্ত্র, সুগন্ধি, মশলা, গ্রিস সহ বর্তমানে ইউরোপের নানান স্থানে রপ্তানি হয়। পুন্ড্র বাংলার আরেকটি প্রাচীনতম জনপদ। পুন্ড্র নামের একটি জনগোষ্ঠী থেকে এই জনপদের উৎপত্তি। এই জনপদের কেন্দ্র ছিল পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরের ধ্বংসাবশেষ বর্তমানে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশের ভূখণ্ডে। প্রাপ্ত প্রত্নস্থল বগুড়া জেলার মহাস্থানগড়ে। পুন্ড্র জনপদেরই একটি অংশের নাম প্রাচীনকালে বরেন্দ্র বা বরেন্দ্র হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছিল। তোমরা জেনে আনন্দ পাবে যে প্রাচীনকালে এই পুন্ড্র শব্দটির অর্থ ছিল ইক্ষু বা আগ। সমতট ছিল বাংলার দক্ষিণ পূর্বাংশের জনপদ। মেঘনা নদীর পূর্ব তীর থেকে শুরু করে বর্তমান কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুরার প্রধান অংশ নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল। আজ থেকে প্রায় 1500 বছর আগে সুয়ান নামে একজন চৈনিক পর্যটক বাংলা এসেছিলেন। তার লেখা ভ্রমণ বৃত্তান্ত থেকে আমরা জানতে পারি প্রাচীন সমতট ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সংস্কৃতির প্রধান একটি কেন্দ্র। এখানে তিনি অনেক স্থাপনা দেখেছিলেন। এই স্থাপনাগুলোকে বলা হয় বিহার। বিহারগুলোতে বৌদ্ধ ধর্মের ভিক্ষুরা বসবাস করতেন, ধর্ম এবং জ্ঞান চর্চা করতেন। বাংলা অঞ্চলে মৌর্য ও গুপ্তদের রাজনীতি ও ক্ষমতা সম্প্রসারণ। মৌর্যদের পর উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ। এই বংশের সম্রাটদের মধ্যে
প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ নামে বিশেষভাবে উল্লেখযোগ্য। মৌর্যদের মতো গুপ্তরাও রাজ্য সম্প্রসারণবাদী নীতিতে বিশ্বাসী ছিলেন। চতুর্থ শতকের মাঝামাঝি সময়ে সমুদ্রগুপ্ত বাংলা অঞ্চলে সৈন্য অভিযান পরিচালনা করে বঙ্গ, পুন্ড্র প্রভৃতি জনপদ নিয়ন্ত্রণে নেন। সমুদ্রগুপ্তের পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় মেঘনা নদীর পূর্ব তীরে সমতট পর্যন্ত গুপ্তদের আধিপত্য বিস্তৃত হয়েছিল বলে গুপ্তদের বিভিন্ন উৎস হতে জানা যায়। দেব ও চন্দ্র রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়। পাল রাজবংশের উত্থান হয়েছিল বাংলা অঞ্চলের উত্তর পশ্চিম অংশে বরেন্দ্র এলাকায়। তাদের ক্ষমতায় কেন্দ্রও ছিল উত্তর পশ্চিমে অংশে এবং মগধের অংশবিশেষ। আঞ্চলিক বাংলা উত্তর পশ্চিম দিকে যখন পাল রাজাদের শাসন চলছে, দক্ষিণ পূর্ব দিকে তখন অনেকগুলো পৃথক ও স্বাধীন রাজবংশের শাসন চলছিল। এদের মধ্যে ভদ্রবংশ, খড়গ বংশ, দেব বংশ এবং চন্দ্রবংশের শাসকেরা নদী দিয়ে বিভাজিত বাংলার খানিকটা অংশে বেশ প্রভাব প্রতিপত্তি নিয়ে রাজত্ব করতেন। রাজবংশগুলোর রাজধানী ছিল যথাক্রমে কর্মান্ত, বসাক, দেব পর্বত এবং বিক্রমপুর। দেব বংশের রাজাদের রাজধানীর নাম ছিল দেব পর্বত। ক্ষীরোদা নামের একটি নদীকে আশ্রয় করে প্রাচীন দেব পর্বত নগরী গড়ে উঠেছিল। কুমিল্লার লালমাই পাহাড়ের কোনো একটি স্থানে ছিল দেব পর্বতের অবস্থান। শান্তিদেব, বীরদেব, আনন্দদেব, ভবদেব ছিলেন দেব বংশের উল্লেখযোগ্য রাজা। এদের ক্ষমতা কেন্দ্রভূমি ছিল প্রধানত প্রাচীন সমতট এলাকা। বাংলা অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকের সবচেয়ে শক্তিশালী রাজবংশ ধরা হয় এই চন্দ্রবংশ। সেন রাজাদের রাজনীতি ও ক্ষমতা বলয়। একাদশ শতকের দ্বিতীয় ভাগে আঞ্চলিক বাংলার একটি অংশে সেন রাজবংশের উত্থান ঘটে। সেন রাজাদের আদিনিবাস ছিল দক্ষিণাত্যের কর্ণাট। নরেন্দ্র পুনরুদ্ধারে যারা সৈন্য ও অস্ত্র দিয়ে রামপালকে সহায়তা করেছিল তাদের মধ্যে একজন ছিলেন বিজয় সেন। রামপালের মৃত্যুর পর পাল রাজাদের দুর্বলতার সুযোগে বিজয় সেন বাংলার কিছু অংশ দখল করে নেন। বিজয় সেন একদিকে পাল বংশের রাজা মদন পালকে পরাজিত করে বাংলার উত্তর পশ্চিম অংশে এবং অন্যদিকে বর্ম রাজাকে পরাজিত করে দক্ষিণ পূর্ব অঞ্চল দখল করে নেন। এছাড়াও কামরূপ, কলিঙ্গ, মিথিলা আক্রমণ সহ নানান স্থানে তিনি যুদ্ধে লিপ্ত হন এবং ক্রমেই আঞ্চলিক বাংলার প্রায় সবটুকু অংশের উপরে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। বাংলার দক্ষিণ পূর্ব অংশ জয় করার পর বিজয় সেন বিক্রমপুরে বর্তমান মুন্সিগঞ্জ জেলায় সেন রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন। বাংলা অঞ্চলে সুবেদারি বা নবাবী শাসন প্রতিষ্ঠা। মুঘল শাসকগণ তাদের অধীনস্থ প্রদেশগুলোর নাম দিয়েছিলেন সুবা। প্রতিটা সুবায় শাসন কাজ পরিচালনার জন্য একজন করে সুবাদার নিয়োগ করতেন তারা। শাহ সুজা, মীর জুমলা এবং শায়েস্তা খান ছিলেন বাংলার উল্লেখযোগ্য সুবাদার। কথিত আছে যে শায়েস্তা খানের সময়ে বাংলায় 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এ ধরনের সাধারণীকরণ তথ্য সম্পর্কে আরও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। নানান উৎসকে সমালোচনামূলক অনুসন্ধান এবং পরীক্ষা নিরীক্ষা করে তবেই এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। বাংলার মানুষের প্রধান পেশা ছিল কৃষি, প্রধান শস্য ছিল ধান। বাংলার কৃষকরা দিনরাত খেটে যে ফসল ফলাতেন তার ন্যায্য মূল্য পেতেন কিনা তা নিয়ে এখন প্রশ্ন উত্থাপন করা হয়। তবে বাংলার সুবাদাররা যে এখানে থেকে প্রচুর পরিমাণ রাজস্ব ও উপঢৌকন দিল্লিতে পাঠাতেন তা বিভিন্ন উৎস থেকে জানা যায়। মোগল শাসকদের যে অগাধ জৌলস আর বিলাসী জীবনের গল্প শোনা যায়, সেই বিলাসিতার পিছনে বাংলার খেটে খাওয়া মানুষের উৎপাদিত ফসল, শ্রম ও গ্রামের দাগ থাকলেও তার মূল্যায়ন কি কেউ দিয়েছে? 1700 সালে বাংলার ক্ষমতায় আসেন মুর্শিদ কুলি খান। তিনি কেন্দ্রীয় সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে প্রায় স্বাধীনভাবেই বাংলার শাসন কাজ পরিচালনা শুরু করেন। নবাব মুর্শিদ কুলি খানের সময় শুরু হয় বাংলার নবাবী শাসনকাল। সুবাদারি শাসনের আগে থেকেই বাংলার ইউরোপীয় বণিকদের আগমন এবং বাণিজ্য তৎপরতা শুরু করে। কলকাতা, চচুড়া, চন্দননগরী, হুগলি, চট্টগ্রাম, সাতগাঁও প্রভৃতি এলাকা ইংরেজ ও ওলন্দাজ, দিনেমার, পর্তুগিজ, ফরাসির বণিকদের ব্যবসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। বাণিজ্য কেন্দ্র নির্মাণ পাশাপাশি তাদের অনেকেই বাংলার লুণ্ঠন কাজও পরিচালনা করতেন। এসব অপতৎপরতার কারণে সুবাদার এবং নবাবদের সঙ্গে বিভিন্ন সময়ে পর্তুগিজ, ফরাসি এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বণিকদের দ্বন্দ্ব শুরু হয়। বাহিরের বণিকদের পাশাপাশি বাংলার অভ্যন্তরেও নবাবী শাসনের আসন দখল নিয়ে অভিজাতদের মধ্যে বিবাদ চলছিল। এরূপ বহুমুখী বিবাদের ফল হিসেবে 1957 23 জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ক্ষমতায় আসীন হয়। তো এই হচ্ছে তোমাদের অনুশীলনী কাজ। এই অনুশীলনী কাজ থেকে তোমরা কিন্তু মেন বই থেকে খুঁজে খুঁজে এরকম করে তোমরা কিন্তু লিখে দিবে। এখন তোমাদের কাছে যদি কোনো টপিকটা অনেক বড় মনে হয়, প্রত্যেকটা টপিক থেকে তোমরা কিন্তু একটু একটু ছোট ছোট করে তোমরা কিন্তু টপিকটা দিয়ে আসতে পারো। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব দলগত কাজ 1, এই যে এইটার সমাধান নিয়ে কথা বলবো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।